আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে মহাকর্ষীয় প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক। তো আমাদের এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখা যায় যে অনেকবার পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসবে। তো আমরা চলুন শুরু করি। আমরা কিন্তু অলরেডি মহাকর্ষীয় প্রাবল্য সম্পর্কে বিস্তারিত জেনেছি। আমাদের শুধু বিভব সম্পর্কে আলোচনা আমরা আজকে এখন থেকে শুরু করব। তো পিছনের লেকচারগুলো আপনারা দেখে থাকলে আশা করি প্রাবল্য সংক্রান্ত যত বিষয় আছে আপনাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমরা দেখব যে মহাকর্ষ বিভবটা একটু যদি আমি বলি যে মহাকর্ষ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা একক ভরের বস্তুকে আনতে মহাকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় সেটাই হচ্ছে তার বিভব। ঠিক আছে, তো আমরা এইরকম একটা কনসেপ্ট থেকে আমরা বিভবের সাথে প্রাবল্যের একটা সম্পর্ক করব। দেখুন আমরা কিন্তু একটু আগে মানে পূর্বের লেকচারগুলোতে আমরা বলেছিলাম যে এফ সমান সমান এম ই হচ্ছে ফোর্স এবং কি প্রাবল্যের সাথে সম্পর্ক। খেয়াল করুন এখানে তিনটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে বল হচ্ছে এফ, প্রাবল্য তারপরে কি আসে প্রাবল্য হচ্ছে ই, তারপরে আসে কত বিভব ভি। ঠিক আছে, এই তিনটা কনসেপ্ট আমরা একটু খেয়াল করি। এই তিনটা কনসেপ্টের মধ্যে সবগুলোই সেম কন্ডিশন। দেখুন কি হয়, এটা হচ্ছে মহাকর্ষীয় বল ফোর্সের ক্ষেত্রে এরকম। প্রাবল্যের ক্ষেত্রে কি হয়, প্রাবল্যের ক্ষেত্রে জি এম বাই আর স্কোয়ার, কারণ এই এম এর ছোট হাতের ভ্যালুটা এমটা 1 একক আমরা ধরি। আর বিভবের ক্ষেত্রে কি হবে, জি এম যেটা সেটা হচ্ছে শুধু আর হবে। অর্থাৎ এইখানে ফোর্সের সাথে আমার প্রাবল্যের মধ্যে দেখতে পাচ্ছি যে শুধু ভরটা চেঞ্জ হয়, একক ভরটা। আর প্রাবল্যের সাথে বিভবের মধ্যে আমি দেখতে পাচ্ছি দূরত্বের ক্ষেত্রে বর্গ না হয় সিঙ্গেল দূরত্ব হয়। ঠিক আছে, আর বলের সাথে যদি প্রাবল্য আমি বিভবের হিসাব করি, ফোর্সের সাথে বিভবের হিসাবটা হচ্ছে এরকম যে আপনার বস্তুর ভর 1 একক তো হবেই এবং দূরত্ব তার বর্গের হতে পারবে না, সিঙ্গেল হবে। এই যে তিনটা কনসেপ্ট আমরা অলরেডি এই দুইটা কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জেনেছি আমরা, তারপরে এটা প্রাবল্য আমরা জেনেছি। এখন আমরা বিভবের সাথে এই কনসেপ্টগুলোকে রিলেশন বা রিলেটেড করে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। এখন দেখুন এইখানে পরীক্ষায় আপনাদের যদি প্রশ্ন আসে যে মহাকর্ষ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক করো, তাহলেও কিন্তু আপনারা এইভাবে যেমন শুরু করবেন। যদি এরকম বলে যে দেখাও যে ই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি, তাও আপনারা এই অ্যান্সারটা এখানে যা আছে একদম হুবহু সেভাবেই শুরু করবেন। এখন এইটার 3-4টা ফর্মে প্রশ্নটা হতে পারে, বাট আপনাদের অ্যান্সার এটা একই থাকবে। তো এই যে 3-4 রকমের প্রশ্ন হতে পারে, এগুলো কিন্তু আপনাদের একটু বুঝতে হবে আর কি। হ্যাঁ, তো দেখি আমরা কীরকম হয়। এখন যে আমরা যদি পরীক্ষায় খেয়াল করি এই প্রশ্নটা লিখতে যদি হয় আমাদের, আমরা কি করব, আমাদের কি এখান থেকে লিখতে হবে বাংলা লেখাগুলো? অবশ্যই লিখতে হবে। এই জন্যই দেখুন আমরা যখন এটা আপনাদের পড়াবো তখন এই বাংলা লেখাগুলো মিস যেত যদি আমরা শুধু বোর্ডে লিখতাম। বাট আমাদের এখন যেহেতু আমরা স্লাইড করে নিয়েছি, ফলে আমাদের এই লেখাগুলো কিন্তু আর আমার লেখার জন্য কষ্ট করতে হচ্ছে না। ফলে আপনি একটা প্রপার নোট বা আপনি একটা এখান থেকে একটা পিডিএফ তুলে নিতে পারবেন, ঠিক আছে, খাতার জন্য। তো যেটা পরীক্ষায় আপনারা লিখতে পারবেন, দেখা গেছে কোনো হেজিটেশন লাগবে না যে ভাইয়া এটা মুখে বলছিল বিএ, তো বিএটা আমরা কীভাবে লিখবো, বাট এখানে একদম লিখা আছে। তো আমরা যেহেতু এটার প্রত্যেকটা লাইন ধাপে ধাপে আমাদের বুঝতে হবে, আমরা শুরু করি। যে মহাকর্ষ ক্ষেত্রে খুবই কাছাকাছি দুটি বিন্দু আমরা কল্পনা করব, সেটা হচ্ছে এ এবং বি। ধরলাম এটা একটা মহাকর্ষ ক্ষেত্র আছে, যে মহাকর্ষ ক্ষেত্রের দুইটা বিন্দু, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই যে এ এবং এটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এই দুইটা বিন্দু আমরা কিন্তু বিবেচনা করা যাক। এখন এ বি এর যে মানে দূরত্বটা, এ থেকে বি এর যে দূরত্বটা, এই দূরত্বটা আসলে কার সমান, ডিআর এর সমান আমরা লিখে দিয়েছি। তাহলে এবি ডিআর, এবং ডিআর মানে হচ্ছে ক্ষুদ্র একটা দূরত্ব। আর এটা খুবই ক্ষুদ্র বলে এবি রেখার সর্বত্র ক্ষেত্র প্রাবল্যকে সুষম গণ্য করা হয়। দেখা গেছে
এই এ বি ধরেন এ পয়েন্টে একটা বস্তু আছে যার প্রাবল্য ধরেন এই সীমানা বা এলাকা ধরে আছে। এখন অবশ্যই এই এ বিন্দুর জন্য এই এতটুকু পয়েন্টের যেই প্রাবল্য, এই এ বিন্দুর জন্য আরও দূরত্বের ক্ষেত্রে তার প্রাবল্য অবশ্যই কি হবে না, সেম হবে না, বেশি হবে, বেশি কম হবে নাকি। কিন্তু এইটার থেকে যদি খুব কাছাকাছি দূরত্ব, ধরেন এখান থেকে জাস্ট এতটুকু দূরত্বে অল্প দূরত্বে, তখন প্রাবল্যটাকে কি করা হয়, সুষম ধরা হয়। কারণ কি, কারণ আমি দেখতে পাচ্ছি এই এ বিন্দুতে এখান থেকে এইখানে যে প্রাবল্য, এইখান থেকে এইখানে ধরেন পি কিউ এস তিনটা বিন্দু ধরলাম, হ্যাঁ, পি কিউ এস এই তিনটা বিন্দুতে আলাদা আলাদা প্রাবল্যের মান আসবে। কিন্তু যখন এইখানে খুবই অল্প দূরত্ব, তখন কিন্তু আর তার প্রত্যেকটা পয়েন্টে, এইখানে যে অনেকগুলো পয়েন্ট আমি যদি বিন্দুতে ভাগ করতাম, সে প্রত্যেকটা বিন্দুতেই প্রাবল্যের মানটা সমান থাকবে। আর আমরা সেটাই করব, যেহেতু দূরত্ব খুবই ক্ষুদ্র, ফলে দেখা যাচ্ছে এইখানে প্রাবল্য, এইখানে প্রাবল্য, এইখানে প্রাবল্য, এখানে প্রাবল্য, এখানে বা এই বি পয়েন্টে, এই সবগুলো পয়েন্টের প্রাবল্য প্রায় সুষম গণ্য, মানে সমান ধরা হচ্ছে, কারণ এটা খুবই ক্ষুদ্র অবস্থানে আছে। বাট অনেক লম্বা বা অনেক দূরত্বে থাকলে কিন্তু আবার এইটা ধরা যেত না। তাহলে আমরা এই কথাটাই বললাম যে এটা গণ্য বিবেচনা করা যাক। ধরা যাক এই সুষম প্রাবল্যটা কি, এটা হচ্ছে ইন্টেন্সিটি। যদি এ বিন্দুর মহাকর্ষীয় বিভবটা কি হয়, বি হয়, এই পয়েন্টের মহাকর্ষীয় বিভব যদি বি হয়, এবং বি পয়েন্টের মহাকর্ষীয় বিভব কি হবে, অবশ্যই ভি প্লাস ডিভি হবে। কারণ কি, কারণ এই পয়েন্টে যদি বি হয়, তাহলে এ থেকে ডি আর দূরত্বে গেলে আমি বি পয়েন্ট পাচ্ছি নাকি, তাহলে তার প্রাবল্যটা কত, বিভবটা কত বৃদ্ধি পাবে, বি তো অলরেডি ছিলই, তাহলে ডি আর দূরত্বের জন্য বিভবটা ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পাবে, সেই বৃদ্ধিটা হচ্ছে ডিভি পর্যন্ত। তাহলে এই দুটা যোগ করলেই তো আমার কি হয়, এই এ থেকে বি পয়েন্টের টোটাল বিভবটা চলে আসে। আমরা সেটাই দেখলাম। এখন তাহলে প্রাবল্য ই এর দিক হচ্ছে কি হবে, বি থেকে এ এর দিক। মনে রাখবেন এই প্রাবল্যের দিকটা বি থেকে এ এর দিকে আসবে, এই জন্য দেখুন তীর চিহ্নটা এই দিকে কিন্তু দেওয়া আছে, কারণ প্রাবল্য একটা ভেক্টর রাশি, এই জন্য তার দিকটা উল্লেখ করতে হয়। এখন আমরা বলতে পারি যে ক্ষেত্রের বাইরের দিকে বিভবের মান বৃদ্ধি পাবে, স্বাভাবিক, ক্ষেত্রের যত বাইরে থাকবে বিভবের মান ততই বৃদ্ধি পাবে, কারণ দূর থেকে আনতে তো আমার কাজের পরিমাণ বেশি আমাকে করতে হবে না। ধরুন এটা হচ্ছে তার একটা ক্ষেত্রের সীমানা, এখানে একটা ফিল্ড আছে, মহাকর্ষীয় ফিল্ড। আমার এখান থেকে যে বস্তুর যে বিভবটা পাবো আমি, আবার এইখান থেকে বস্তুর বিভব কিন্তু আরও কমে যাবে, এখানে কমে যাবে, এখানে বাড়বে, কারণ এখান থেকে এইখানে আস্তে আস্তে আমার কাজ বেশি করতে হবে। কারণ আমরা জানি বিভবটা কি, বিভবটা হচ্ছে আসলে মূলত যতটুকু কাজ করতে হয় কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা একক মানে একক ভরকে আনতে যে পরিমাণ মহাকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করতে হয়, তার মানে ওয়ার্ক, ডাব্লিউ মানে কি, এফ এস, অর্থাৎ ফোর্সের ভ্যালুটা তো মোটামুটি এটার জন্য প্রায় সেম থাকবে, বাট এস মানে সরণ মানে হচ্ছে কতটুকু সরতেছে, দূরত্বটার উপরে ডিপেন্ড করে। সরণ বেড়ে গেলে ফোর্সের সাথে গুণ করে কাজটা বেড়ে যাবে, আর সরণ কমে গেলে ফোর্সের সাথে গুণ হয়ে বা মাল্টিপল হয়ে ওয়ার্ক বা কাজের মানটা ডাউন মানে কমে যাবে, এই জন্য এই কথাটা বলা আছে। এখন এ ও বি বিন্দুর বিভবের পার্থক্যটা আমরা কীভাবে বের করব, আমরা এ এবং বি বিন্দুর পার্থক্যটা আমরা এভাবে বের করব যে শেষেরটা থেকে পূর্বেরটা বিয়োগ ডিভি, শেষেরটা যা আছে তার থেকে পূর্বেরটা বিয়োগ, পূর্বেরটা হচ্ছে ভি, তাহলে এই ভি পজিটিভ ভি নেগেটিভ ভি ভাগ থাকে কত, ডিভি। তার মানে আমরা বলতে পারি এ এবং বি বিন্দুর বিভবের পার্থক্য আসলে ডিভি এর সমান না। এখন আমরা বলতে পারি যে সংজ্ঞানুসারে কি করতে পারি, এই ডিভিটা, এই যে ডিভি যেটা আমরা পাচ্ছি যে এ থেকে বি বিন্দুর যেই মানে বিভবের পার্থক্যটা, সেই পার্থক্যটা আসলে কার সমান হবে, সেটা হবে এ থেকে বিতে একক ভরের বস্তু স্থানান্তরিত করতে কৃত কাজের সমান না। তার মানে এ থেকে বিতে যতটুকু আমার কাজ করতে হবে বস্তুটাকে সরাতে, সেটাই আসলে এই ডিভির সমান হবে, ঠিক আছে। কারণ আমরা তো এই বি পয়েন্টের যেই বিভবটা তাকে এ পয়েন্টের বিভব থেকে বাদ দিয়েছি, অর্থাৎ এই জন্য বি থেকে এই পর্যন্ত যতটুকু বিভব আছে তার কাজের পরিমাণটাই হবে। এই জন্য আমরা এখানে এটা লিখে দিছি সম্পূর্ণ লাইনটা, যে এ থেকে বিতে একক ভরের বস্তু স্থানান্তরিত করতে কৃত কাজ,
এটা কার সমান হবে? ডিবির সমান হবে। কিন্তু নিচের লাইনে দেখুন, খেয়াল করুন, এইখানে লিখছি মাইনাস প্রাবল্য ইন্টু সরণ, মাইনাস প্রাবল্য ইন্টু সরণ। দেখুন প্রাবল্য কিন্তু ওয়ান কাইন্ড অফ ফোর্স, আমি একটু আগেও বলেছিলাম যে কারণ তার মধ্যে জাস্ট একটা কি থাকে না, একটা বস্তুর ভরটা একক হিসাবে কমে আসে। তো প্রাবল্য যেহেতু ওয়ান কাইন্ড অফ ফোর্স, তো আমরা জানি কাজ সমান সমান ডাব্লিউ সমান সমান এফ এস। তো ফোর্সের কাজটা ওই প্রাবল্য করে দিচ্ছে, আর এস হচ্ছে তার সরণ। ঠিক আছে, এই জন্য প্রাবল্য ইন্টু সরণ লেখা আছে, বাট এইখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে। যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই মাইনাস চিহ্নের কারণে আমরা দেখব যে এটা কেন নেওয়া হলো। কারণ প্রাবল্য এবং সরণ এরা একের বিপরীতমুখী, এরা একে অপরের বিপরীতমুখী। ঠিক আছে, কারণ প্রাবল্য একটা ভেক্টর রাশি, আর আমরা সরণ ভেক্টর, এটাও কিন্তু সরণও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর যেহেতু তাদের বিপরীতমুখী, এই জন্য মাইনাস নেওয়া হয়েছে। ওকে, এখন প্রাবল্যের জন্য আমরা জানি ই, আর সরণ কতটুকু হবে? ক্ষুদ্র সরণ হবে ডি আর পর্যন্ত। দেখা গেছে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত সরণটা আসলে ডি আর এর বেশি হবে না, যেহেতু ডি আর পর্যন্ত এই সরণটা হবে, তার জন্য আমরা বলতে পারি মাইনাস ই ডি আর। অর্থাৎ প্রাবল্য ও সরণ বিপরীতমুখী বলে ঋণাত্মক চিহ্ন গ্রহণ করা হয়েছে। সিম্পল কথা। অতএব ই সমান সমান মাইনাস ডিবি বাই ডিআর। এটা আমরা কোথা থেকে লিখতে পারি? এটা লিখতে পারি এই অংশটুকু থেকে এইটার সাথে রিলেশন করে। খেয়াল করুন, ডিবি ইকুয়ালস টু মাইনাস ই ক্রস আর, এরকম না, মানে ই আর এরকম, ওইটা গুণই বোঝাচ্ছে আর কি। এখন আমি যদি সরি, এটা ক্ষুদ্র দূরত্ব তো, তাহলে ডিআর, তাহলে ডিআরকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে ডিবি বাই ডিআর ইকুয়ালস টু মাইনাস ই। সুতরাং ই সমান সমান মাইনাস ডিবি বাই ডিআর, এটা লেখা যায়। এই জন্যই আমরা লিখেছি ই ইকুয়ালস টু মাইনাস ডিবি বাই ডিআর। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণকে আমরা চাইলে আরেকটা সুন্দর ফর্মে ইউজ করতে পারি, সেটা আমরা দেখব যে এটাই প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক নির্দেশকারী সমীকরণ। একে ভেক্টর রূপেও প্রকাশ করা যায়, যেমন ন্যাবলায়ের সাহায্যে লিখে পাই। ন্যাবলায়ের সাহায্যে যখনই আমরা লিখবো সেটা ভেক্টর রূপ হয়ে যাবে। এখন পরীক্ষায় অনেক সময় দেখবেন এদের মাথার উপরে ক্যাপ আছে, ই মানে ভেক্টর চিহ্ন মাইনাস ডেল ভি, এরকমও থাকতে পারে, আবার এই ভেক্টর চিহ্নটা নাও থাকতে পারে। বাট এরা ভেক্টর, এটা স্যারেরা জানে, সবাই জানে, এতে আপনাদের সমস্যা হবে না। এটার উপরে যদি ভেক্টর চিহ্ন নাও দেন সমস্যা নেই, বাট প্রশ্নে যদি ভেক্টর চিহ্ন দিয়ে দেয়, আপনারা অবশ্যই খাতায় লেখার সময় কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে। আর না দিয়ে দিলে, আপনি যদি ধরেন প্রশ্নে কিছুই দেয় নাই, ভেক্টর চিহ্ন দেয় নাই, প্রশ্নে শুধু এইরকম দেওয়া আছে যে প্রমাণ করো যে ই সমান সমান মাইনাস ডেল ভি, তখন আপনার কিন্তু এইভাবে এইটা যেভাবে দেওয়া আছে সেভাবেই করতে হবে। আপনারা আবার পাকনামি করে কেউ আবার ভেক্টর চিহ্ন দিয়েন না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলতে পারি যে নেবলার সাহায্যে যদি আমরা প্রকাশ করি, তখন আবার এই 1 নং সমীকরণটাকে এই 2 নংয়ের আদলে লেখা যায়। কিন্তু এটা কিভাবে লেখা যায় আমি বলি। এটা এইভাবে লেখা যায় যে, আপনারা মনে রাখবেন যে ডেল, এটা হচ্ছে একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর মানে কি? এটা ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। ঠিক আছে, এখন সেটা যদি এক্স ওয়াই জেড এই 3টা কার্টেসীয় স্থানাঙ্কে যদি এই ডেলটাকে বিবেচনা একত্রে করা হয়, একত্রে, তখন দেখা গেছে এইটাকে এইভাবে লেখা যায়, ডেল ইকুয়ালস টু ডেল ডেল আর, এইভাবে লেখা যায়। ঠিক আছে, যদি আমি আলাদা আলাদাভাবে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্টে আলাদা আলাদা করে যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই বা বন্টন করে দিই, তখন আমি এই ডেল সমান সমান এইভাবে লিখব। আর যদি আমি শুধু আর এর সাপেক্ষে লিখতে চাই, মানে 3টাকে একত্রে হিসাবে আমি কাউন্ট করতে চাই, তখন আমার ডেল সমান সমান এইভাবে আমি আর ডেল ডেল আর এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন যেহেতু আমার ডেল ডেল আর বা ডি ডি আর আছে, অর্থাৎ মনে রাখবেন ডেল ডেল আর এবং ডি ডি আর এই দুইটা একই জিনিস, শুধু পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে, অর্থাৎ এক্স ওয়াই জেড 3টাকে আলাদা আলাদা করতে গেলে আমাদের ডেল নিতে হয়। আর যদি 3টা একত্রেই আমরা যদি একটার মাধ্যমে প্রকাশ করতে পারি, তখন ডি নেওয়া হয়। অর্থাৎ এই জন্য
এই দুইটার মধ্যে কোনো চেঞ্জ নাই, একই ব্যাপার, ঠিক আছে। এতে করে যেহেতু একই ব্যাপার, ফলে আমরা বলতে পারি যে ডেল ডেল আর এর জন্য আমরা কি করতে পারি, নেবলা বা ডেল নিয়ে নিতে পারি, ঠিক আছে। অর্থাৎ এই যেটা, এই জন্য দেখা যায় 1 নং সমীকরণ থেকে এই যে মাইনাসটা যেটা আছে মাইনাস বসাচ্ছে, ডিআর এর জন্য নেবলাটা বা ডেলটাকে নেওয়া হয়েছে, আর ভি যেটা আছে সেটা তো আছে। তাহলে 1 এবং 2 নং সমীকরণ আমরা পেলাম। তো আমরা একটু দেখি 1 নং এবং 2 নং সমীকরণ আমাদেরকে কি বলতে চায়। 1 নং সমীকরণ হতে বলা যায় দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারকে কি বলে, মহাকর্ষ ক্ষেত্র বলে। দেখেন দূরত্বের সাপেক্ষে এই যে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটটা হচ্ছে, তাহলে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারকে কি বলে, মহাকর্ষ প্রাবল্য বলে। আবার এখানে আমরা বলতে পারি যে এই যে ই এর সাথে কি আছে, আমাদের হচ্ছে ডেল অপারেটর আছে। ফলে আমরা বলতে পারি 2 নং সমীকরণ হতে দেখা যায় যে বিভবের ঋণাত্মক নতিমাত্রা ক্ষেত্র প্রাবল্য নির্দেশ করে। ক্ষেত্র প্রাবল্য ঋণাত্মক নতিমাত্রা, নতিমাত্রা বলতে আসলে ওই যে গ্রেডিয়েন্ট, এই জন্য গ্রেডিয়েন্টের হিসাবটা চলে আসতেছে এখানে, যেহেতু এটা একটা আমাদের স্কেলার গুণন বা ডট গুণন, এই জন্য এটা গ্রেডিয়েন্ট চলে আসতেছে, ঠিক আছে। তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে মহাকর্ষীয় বিভবটা আসলে, এখন বিভবের সংজ্ঞাটায় আসি, যে একক ভর সম্পন্ন কোনো বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে মহাকর্ষের বিরুদ্ধে বা মহাকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়, আমি বলছিলাম বিভব আর কাজ একই জিনিস, তাকে মহাকর্ষীয় বিভব বলে। যেমন ব্যাখ্যা এখানে দেওয়া আছে, ধরি এম ভরের বস্তুকে অসীম হতে আমার মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে, অর্থাৎ এটা একটা এম ভরের বস্তু, যে আমার একটা মহাকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করে রেখেছে। এরকম একটা ক্ষেত্রের মধ্যে আমি কি করব, একটা ছোট্ট এম, এই যে ছোট্ট এম বলতে এই যে এই বস্তুটা, এটা এমটা, এই এম ভরের এই বস্তুটাকে এই ফিল্ডের ভিতরে আনতে চাচ্ছি আর কি। এরকম আনতে যদি ডাব্লিউ পরিমাণ মানে ওয়ার্ক, ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়, তবে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভবটা কি হবে, মহাকর্ষীয় বিভবটা হবে যে ডাব্লিউ বাই এম। মনে রাখবেন কাজকে বস্তুর ভর দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যায়, আমরা বিভবে রূপান্তর হয়ে যায়, মানে বিভব পেয়ে যাই। এখন বস্তুর ভর যেটা, সেটা যদি 1 কেজি হয়ে যায়, 1 একক, তাহলে আমরা 1 দ্বারা ডাব্লিউকে ভাগ করলে ভি সমান সমান কি হয়, ডাব্লিউ হয়ে যায়। অর্থাৎ এম সমান সমান 1 একক হলে ভি এর ভ্যালুটা ডাব্লিউ সমান হয়ে যায়। যেহেতু বিভব হচ্ছে কাজ বাই ভর, এই যে এটা লিখে দিছি সূত্রটা, যেহেতু কাজ বাই ভরকে আসলে আমরা বিভব বলি, তাই এর কোনো দিক নাই, ঠিক আছে। অর্থাৎ বিভব আবার কিন্তু স্কেলার রাশি, প্রাবল্য ভেক্টর রাশি, বাট বিভবটা স্কেলার রাশি। অর্থাৎ মহাকর্ষীয় বিভব হলো স্কেলার রাশি। এর মাত্রা কি, এর মাত্রা হচ্ছে এল ইনভার্স টু টি ইনভার্স টু, এবং একক হচ্ছে জে, মানে এটা হচ্ছে জে মানে জে এবং পার কেজি বা কেজি ইনভার্স 1, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এটা জে বলতে আসলে এটা কিন্তু জুল বোঝাচ্ছে, হ্যাঁ, জুল পার কেজি, আপনারা এইভাবে উচ্চারণ করতে পারেন, জুল পার কেজি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মহাকর্ষীয় বিভবের যে সংজ্ঞাটা, সেটা থেকে তার মাত্রা এবং তার এককটা কি। তো এরপরে আমাদের যে আরেকটু টপিক রয়েছে, এই টপিকটা হচ্ছে আমাদের একটু ব্রডলি একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা আমরা সলভ করব। এই ইকুয়েশনটা সলভ করলে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। যেমন এটা হচ্ছে বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব। এই প্রশ্নটা যদি অনেকবার ঘুরিয়েও দেয় অনেক রকম করে, সেটা আপনাদের অ্যান্সার করার অ্যাবিলিটি থাকতে হবে। এই অ্যাবিলিটিটা আপনারা তখনই মানে গেইন করতে পারবেন যখন আপনারা আমাদের লেকচারগুলো, প্রত্যেকটা লেকচার পুঙ্খানুপুঙ্খ দেখবেন, নোট করবেন, প্র্যাকটিস করবেন। এবং আমরা যেই ক্লাসে যেই প্রশ্নগুলো বলে দিচ্ছি যে এটা এইভাবেও আসতে পারে, এই রকম করেও আসতে পারে, এটার মানে মানগুলো এইভাবেও ঘুরিয়ে দিতে পারে, সেটা আপনারা খেয়াল রাখবেন। তো প্রশ্ন বলতে পারে বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন করো। যদি এরকম বলে তাহলে কিন্তু এটার অ্যান্সার দিতে পারবেন। তাহলে শুরু করি। মনে করি একটি বিন্দু ভর এম কোনো বিন্দু এতে অবস্থান করছে। সেটা কিভাবে, এই যে আমাদের এইটা, তো এইখানে একটা বিন্দু ভর এ এম যা এ বিন্দুতে অবস্থান করছে। এ হতে আর দূরে কোনো বিন্দু বি, এই যে এ থেকে আর দূরে, এই যে দূরত্বটা আর, এ থেকে আর দূরে কোনো বিন্দু ভি, ঠিক আছে। এই ভি এর মহাকর্ষীয় বিভব নির্ণয় করতে হবে, যেটা চিত্রে আমরা এই যে চিত্র দিয়ে বলছি, চিত্রে দেওয়া আছে।
এম বড় হতে আর দূরে মহাকর্ষীয় প্রাবল্য, তার মানে আমার এই এম এই বিন্দু থেকে বি বিন্দু দূরে, বি বিন্দুতে মানে আর দূরে মহাকর্ষীয় কি প্রাবল্য আমরা যেটা বের করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। তো গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি থেকে গ্র্যাভিটেশনের জি, আর প্রাবল্য যেহেতু ই এই জন্য জি ই লেখা। এই জিটা আবার কিন্তু আলাদা কোনো মাহাত্ম বহন করে না, ওকে বোঝানোই হয়েছে যে এটা গ্র্যাভিটেশনাল প্রাবল্য, এই জন্য জি দেওয়া। তো আমরা জানি যে প্রাবল্য জি এম বাই আর স্কোয়ার। তো এই প্রাবল্য বি এ বরাবর কি করে ক্রিয়া করে, কারণ প্রাবল্য একটা ভেক্টর রাশি। দেখুন প্রাবল্যটা আসলে এখান থেকে এই জায়গায় যদি আমি হিসাবটা করি প্রাবল্যটাকে, তাহলে প্রাবল্যটা আসলে বি থেকে এর দিকে কি করবে, ক্রিয়াটা করবে। তো যাই হোক, আমরা বলতে পারি এ বি রেখার উপর বি এর কাছাকাছি সি বিন্দু বিবেচনা করা যাক। তাহলে এ থেকে বি যে রেখাটা, এই রেখার উপরে বি এর কাছাকাছি, বি থেকে এই এতটুকু দূরে আমরা কি করতেছি, একটা সি বিন্দু কল্পনা করতেছি। আচ্ছা, ধরি বিসি সমান সমান কত, ডি আর। এখন এতটুকু তো আমার আর, বাট বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা কতটুকু, সেটা হচ্ছে ডি আর। আমরা যদি এইখানে আমি একটু দেখিয়ে দিই আপনাদের, এইখান থেকে ডি আর পরিমাণ দূরত্ব হচ্ছে এতটুকু, ঠিক আছে। আর তার মানে এ থেকে সি পয়েন্ট আমি যদি টোটাল হিসাবটা করি, তখন কি আসবে, আর প্লাস ডি আর। তখন আমি এ থেকে সি পর্যন্ত সম্পূর্ণ দূরত্বটাকে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো এখন ডি আর খুবই ক্ষুদ্র, কারণ আমার বি থেকে সি পয়েন্টের দূরত্বটা অনেক ক্ষুদ্র, ফলে এইটার সর্বত্র এই যে এখান থেকে বি থেকে সি পরিমাণ যে দূরত্ব, সেটা যেহেতু খুবই ক্ষুদ্র, ফলে এটার এই বি থেকে সি এর সর্বত্র যে অঞ্চলটা, এখানে মহাকর্ষীয় যে প্রাবল্যটা সেটা সুষমভাবে থাকবে। এই কথাগুলো কিন্তু আমরা আগে বলেছি আপনাদের জন্য, মানে বলে রেখেছি, ক্লাস নিয়েছি, ফলে এই জন্যই প্রত্যেকটা ক্লাস দেখতে হবে। সুতরাং আমরা বলতে পারি ইজি, মানে এখানে বড় হাতের জি হবে, ইজি এর সমান বিবেচনা করা যাবে এখন বি থেকে সিতে একক ভর স্থানান্তরিত করতে কৃত কাজ। অর্থাৎ বি থেকে সিতে যদি আমি একটা বস্তুকে স্থানান্তরিত করি, তাহলে সেই কাজটা কি পরিমাণ হবে, সেটা হবে, আমরা বলতে পারি যে বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য। তাহলে বিন্দুদ্বয়ের বিভব পার্থক্যটা কি হবে, বিভব পার্থক্য হবে ডিবি। এই ডিবি ভ্যালুটা আসবে এইভাবে যে ইজি ইন্টু ডিআর, মানে এই যে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্যের সাথে যদি আমি ডিআরকে গুণ করি, অর্থাৎ আমরা কিন্তু এরকম একটা সূত্র শিখে আসছি, মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্যের সম্পর্ক মনে আছে, ই ইকুয়ালস টু মাইনাস ডিবি বাই ডিআর এরকম। এখন মাইনাসটা তার দিক বোঝানোর জন্য ব্যবহৃত হয়, এখানে মাইনাস না নিলে তো সমস্যা নাই। ধরেন মাইনাসটা আমি বাদ দিলাম, তাহলে মাইনাসটা বাদ দিলে ই সমান সমান ডিবি বাই ডিআর। এখন ই আমি শুধু না লিখে যদি আমি জি লিখি, এখানে সমস্যা তো নাই, আছে নাই। তাহলে এইখান থেকে যদি আমি একটা কাজ করি, এইখান থেকে আমরা কি এইভাবে লিখতে পারি না, ডিবিটা রেখে দিলাম, ডিআরটাকে ই এর সাথে এখানে নিয়ে আসলাম, তাহলে ইজি ইন্টু কত ডিআর। তাহলে আমরা কি লিখতে পারি, ডিবি সমান সমান ইজি ইন্টু ডিআর। এই সমীকরণটা কিন্তু আমরা মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্যের রাশিমালা থেকে দেখে আসছি। এই জন্য এইটা কিন্তু আর এখানে ব্যাখ্যা করার কিছু নাই, ওই ক্লাসটাতেই আমি ব্যাখ্যা করেছি এই ইজি সমান বা প্রাবল্য বিভবের সাথে কিভাবে মানে ডিফারেন্সিয়ালভাবে সম্পর্কিত থাকে, ঠিক আছে। এই জন্য কিছু কিছু সমীকরণ আপনাদের মনে হবে, ধরেন আপনি যদি এখন এই ক্লাসটা হুট করে দেখেন, আপনার মনে হবে কিরে ভাইয়া তো বেসিক কিছুই বোঝাচ্ছে না, এই সূত্রটা লিখে দিল, এটা কোথা থেকে আসলো, এরকম মাথায় অনেক কিছু ঘুরপাক খাবে না। তো এই ব্যাপারগুলো কেন খাবে, কারণ এগুলো হবে এই জন্যই যে আপনি পূর্বের ক্লাসগুলো দেখবেন না বা দেখেননি। এই জন্য আমরা স্টুডেন্টদেরকে বলি আপনারা লেকচার 1 থেকে কন্টিনিউয়াসলি দেখবেন, ফলে আপনাদের প্রত্যেকটা টপিক কিন্তু সহজ লাগবে। ওকে, আচ্ছা, তো এতটুকু তো হলো। এখন এইখানে একটা বিশেষ কন্ডিশন ফলো করা যাচ্ছে, সেই কন্ডিশনটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখেন আপনারা এ ডট বি ভেক্টরের এরকম একটা সূত্র পড়েছেন, এ বি কস থিটা পড়েছেন না। তো আমার এর জায়গায় যদি আমার প্রাবল্য কি ইজি হয় আর বি এর জায়গায় যদি ডিআর হয়, তাহলে আমরা কি এইটার জন্য লিখতে পারি না, ইজি ডিআর কি কস থিটা লিখতে পারি না। এটা ওই ভেক্টরের ডট গুণন সূত্র থেকে আর কি এটা লেখা যায়। তাহলে ইজি ডিআর কি কস থিটা, নাকি কস থিটা। এখন এই যে মানে আমাদের মহাকর্ষীয় প্রাবল্য এবং তার যে দূরত্বটা, এই দুইটা জিনিস আমাদের হচ্ছে 180 ডিগ্রিতে ক্রিয়া করে।
তো এইখানে যদিও মাইনাসটা নেওয়া উচিত ছিল, বাট রাইটারে মনে করছে যে এটা যেহেতু খুবই অ্যাডভান্স লেভেলের একটা ব্যাপার, স্টুডেন্টরা এটা অনার্স লেভেলে এসে অন্তত এই ব্যাপারগুলো ধরতে পারবে। তো এখানে এই যে মাইনাসটা না, মনে আছে এই মাইনাসটা, ধরেন এই মাইনাসটা যদি আমি রেখে দিই, খেয়াল করেন এখানে রেখে দিলাম, তাহলে রেখে দিলে সামনে আমার এখানে একটা মাইনাস থাকবে। তাহলে মাইনাসটা থাকলে আমি মাইনাস ইজি ডিআর। এখন কস থিটাটা কীভাবে কাজ করবে, যেহেতু একই লাইন বরাবর আছে, যেহেতু একই লাইন বরাবর থাকবে এ বি সি, যেহেতু তারা একই লাইন বরাবর আছে, তার মানে প্রাবল্য যেদিকে কাজ করে আমাদের বিভবটা এবং প্রাবল্য তারা বিপরীতমুখী না, অর্থাৎ প্রাবল্য এবং সরণটা বিপরীতমুখী না, ফলে এখানে ডিগ্রিটা কত, 180 ডিগ্রি। আমরা জানি এক সরল কোণ, এখানে যদি একটা থিটা উৎপন্ন হয়, এক সরল কোণ কত, 180 ডিগ্রি হয় না? এই পাশে 90, এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, তো 90 90 180 ডিগ্রি হয় যখন এক সরল কোণ হয়। এটা এক সরল কোণ, তো কস 180 ডিগ্রি মান -1 হয়ে গেলে মাইনাসে মাইনাসে প্লাস, এই তখন কিন্তু প্লাস ইজি ডিআর হয়ে যায়। এই জন্য দেখবেন ইজি এর মান বসিয়ে পাই, ইজি এর মানটা যখন এই জায়গায় বসাবে তখন দেখেন এই কস থিটার ভ্যালুটা কিন্তু আর পিছনে নেয় নাই, এটা কিন্তু আর নাই। এই নাই কেন? কারণ এটার ভ্যালু -1 ছিল, সামনের মাইনাসের মাইনাসে কাটাকাটি করে টোটাল এটা পজিটিভ হয়ে গেছে। এই জন্য এই এতটুকু অ্যাডভান্স লেভেলে বিবেচনা করে রাইটার কিন্তু এইটার মধ্যে আর মাইনাসই রাখে নাই, ঠিক আছে? তো যাই হোক, আমরা ইজি এর ভ্যালুটা কোথা থেকে বসাবো, এইখান থেকে বসাবো, gm/r²। তো এই ইজি এর জায়গায়, অর্থাৎ এইখানে আমি যদি বামপক্ষে আমার ডিভি আছে, এই জায়গায় আমি কি বসালাম, gm/r² বসালাম, আর এইখানে আমার কি আছে, ডিভি cos θ। ওই cos θ এর ভ্যালুটা যখন বসাচ্ছি সেটা ভ্যালু 1 হয়ে যাচ্ছে, এই জন্য ডিআরটাই শুধু থেকে যাচ্ছে। তাহলে ডিভি সমান সমান gm/r² ইন্টু ডিআর। এখন এইখান থেকে আমরা বলতে পারি যে অসীম দূর হতে একক ভরকে বি বিন্দুতে আনতে, আমার একক ভরটা কি, অসীম দূর থেকে, ধরেন এইখান থেকে এই বি বিন্দুতে আনতে, এই সি বিন্দুর থেকেও একটু দূরে বা এর কাছাকাছি অসীম থেকে বি বিন্দুতে আনতে, কি করতে, আনতে সম্পাদিত কাজের পরিমাণই হবে কি, বি বিন্দুর বিভবটা। অতএব উপরের সমীকরণকে, এই যে সমীকরণটা আমরা পেলাম, এইটাকে আমরা কি করব, এখন ইন্টিগ্রেশন করে দেব। সম্পূর্ণ লাইন বরাবর যখন আমরা এই প্রাবল্যের হিসাবে ইন্টিগ্রেশনটা করব, তখন আমরা দেখব যে ইন্টিগ্রেশনের লিমিটটা আমার অসীম থেকে আসতেছে না, এই যে দেখেন অসীম দূর থেকে না, অসীম দূর থেকে না, তাহলে আর এর ভ্যালু অসীম থেকে কোন জায়গায় আসবে, আর এর ভ্যালু যখন আর এর সমান, তখন অসীম থেকে, এই যে অসীম থেকে কোথায় আসবে, আমি কিন্তু একটু আগে বললাম এইখানে আসবে না, এই সি এর এখান থেকে অসীম থেকে আসছে। আমি যদি একটু আবার একে দেখাই, এই বিন্দুতে আসবে আমার সি এর বাইরে থেকে, ধরেন এখানে আসতেছে, এখান থেকে আসতেছে, তাহলে অসীম থেকে আসতেছে না, এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে অসীম। আর এই বি বিন্দুতে যখন আসছে, এই বি বিন্দুর দূরত্ব কত, এ থেকে দূরত্ব আর এ থেকে এই বিন্দুর দূরত্ব অসীম, তার মানে অসীম থেকে আর পর্যন্ত আসতেছে। এই জন্য লিমিটটা খেয়াল করতে হবে, লিমিটটা কিভাবে নিচ্ছি, যে আর সমান সমান ইনফিনিটি থেকে আর সমান সমান আর, এই সীমানার ভিতরেই আমার সমাকলন করতে হবে। অর্থাৎ এই সীমার মধ্যে সমাকলন করলে বি বিন্দুর যে বিভবটা, সেই বিভবটা পাওয়া যাবে। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা এখন কি করব, এই ইন্টিগ্রেশনটা করব যে এইভাবে দিয়ে ইনফিনিটি থেকে আর পর্যন্ত, ঠিক আছে? আর এই ইন্টিগ্রেশনটা করার ফলে আমাদের পরবর্তী লাইনটা এরকম হবে যে বি হয়ে যাবে, এটা কারণ আমরা জানি কি ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এক্স হয়। তো ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হলে ডিভি এর ইন্টিগ্রেশন বি হবে না। ধরেন ইন্টিগ্রেশন অফ ডি আমি শাহাদাত, হ্যাঁ, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, শুধু শাহাদাত হবে, এরকম আর কি। তো এখন যেহেতু এখানে ইন্টিগ্রেশনে ভি আছে, ডিভি আছে, তাহলে বি আসবে, তাহলে ভি ইকুয়ালস টু কত, আর এই পাশে যে ইন্টিগ্রেশনটা থাকবে সেটা হবে জি আর এম, জি এবং এম যেহেতু ধ্রুব রাশি, ফলে এটা বের হয়ে যাবে ইন্টিগ্রেশন থেকে আর 1/r² dr, এরকম একটা রাশি আমরা কিন্তু পরের স্লাইডে পাবো। দেখি পরের স্লাইডে কি আমরা পাচ্ছি কিনা। তার মানে আমি যদি বিভবকে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ বাম পক্ষে আমি বি পাচ্ছি আর ডান পক্ষে আমি কি পাচ্ছি, -ইনফিনিটি থেকে আর। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কি রে বাবা, এইটা আবার এইভাবে কেন নিল?
এটা আপনারা চাইলে এই লাইনটা লিখতে পারেন, নাও লিখতে পারেন, তখন চাইলে শুধু এই লাইন থেকেও শুরু করতে পারেন। উপরের একটা লাইন না লিখলেও চলবে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা দেখিয়ে দিলাম। এবং জিএমটা যেহেতু ধ্রুবক রাশি, কারণ মহাকর্ষীয় ধ্রুবক জি এবং যেই গুরুভার বস্তু এম, সেই দুটো তো চেঞ্জেবল না, এই দুটা ধ্রুবক রাশি, এই জন্য বের হয়ে গেছে। এখন থাকে শুধু কি থাকে, আমি এই ইন্টিগ্রেশনটা একটু ভেঙে দিই আপনাদের, হ্যাঁ এখানে ভেঙে দিই। তো ধরেন জিএম এটা হচ্ছে আমার ধ্রুব রাশি, ইনফিনিটি থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেশন, তাহলে 1/r² dr, এই তো ইন্টিগ্রেশনটা আমার করতে হবে। তাহলে জিএম আমার ইন্টিগ্রেশনটা যখন আমি করব আরেকটু ছোট করে নেই, ইনফিনিটি থেকে আর পর্যন্ত r⁻² dr, আরেকটু সরলীকৃত করে নিলাম। এখন আমার হচ্ছে ইন্টিগ্রেশনের যে বেসিক একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সেই সূত্রটা হচ্ছে কি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ x⁴n dx এরকম থাকলে কি হয়, এরকম সূত্র হয় যে x⁴n+1 ডিভাইডেড বাই n+1, এরকম একটা সূত্র আছে না, এই সূত্রটাই এখানে ফলো হবে। তো খেয়াল করেন এখানে আমাদের কি আছে, আর আছে, আরটা নিলাম, তাহলে n+1 মানে n মানে হচ্ছে -2, +1 মানে এর সাথে 1 যোগ হবে, ডিভাইডেড বাই কি হবে n+1 মানে -2 + 1 হবে। এখন এটা যেহেতু লিমিট আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসিয়ে দিব। লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে আর। হলো, এইটা করার পর আমরা কি করতে পারি, এরপরের লাইনটা আমরা দেখতে পারি এইভাবে যে জিএম যা আছে থাকলো, এখানে হচ্ছে আর এর 2 থেকে 1 গেলে r⁻1, নিচে হচ্ছে কত -1, এরকম একটা মান, আর এখানে হচ্ছে ইনফিনিটি থেকে আর। তাহলে আমরা এই লাইন থেকে এইটা বলতে পারি জিএম সমান কত -1 ডিভাইডেড বাই আর, ইনফিনিটি থেকে আর, এই লাইনটা লিখতে পারি কিভাবে, কারণ 1টা ইনভার্সে r⁻1 যেটা আছে, আমরা চাইলে r⁻1 কে এইভাবেও লিখতে পারি, 1/r লিখতে পারি, ঠিক আছে। এই জন্য এটাকে 1/r লেখা গেছে। আর যেহেতু মাইনাস উপরে থাকলেও যেই কথা, ভগ্নাংশের নিচে থাকলেও একই কথা, অর্থাৎ সে সামনে বসবে। আর উপরের আরটাকেই তো আমি নিচে নিয়ে গেছি, ফলে উপরে কি থাকবে, কিছু না থাকা মানে 1 থাকবে, আর নিচে 1-এর সাথে যদি আর গুণ হয় তাহলে আর সে একাই থাকতেছে, ফলে লাস্টের যে লাইনটা, সেই লাইনটা কিন্তু এটার সাথে একদম হুবহু মিলে গেছে। অর্থাৎ আমার এই লাইন থেকে এই লাইনে আমরা কিন্তু 4টা ধাপ লাগছে আসতে। আপনারা যদি চান এইখান থেকে এতটুকু 4টা লাইন এক্সট্রা করে দিতে পারেন। এখন এইখান থেকে আমার কি করতে হবে, আপার লিমিট এবং লোয়ার লিমিটটা আমরা বসিয়ে দিব। তো খেয়াল করুন জিএম যেটা আছে বাইরে থাকলো, এই আপার লিমিট যেটা আর এর জায়গায় আর বসাবো, তাহলে -1 এর 1, এই আর এর জায়গায় আমি আপার লিমিট আর বসালে আর নিজেই থেকে যায়। তারপরে সূত্রের আবার কি আছে, সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাসের সাথে আবার সামনে মাইনাস আছে না, তাহলে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই জন্য প্লাস হয়ে গেছে। এটা যদি কেউ না বোঝেন আমি আবার দেখাই, আমরা আপার লিমিটের পরে লোয়ার লিমিট বসাবো, মাইনাস লোয়ার লিমিট কত আছে 1/r না, আর লোয়ার লিমিট মানে ইনফিনিটি, এই যে এরকম, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +1/∞, এরকম হয়ে যাবে আর কি, ঠিক আছে, এই যে এরকম হয়ে যাবে। এখন এইখানে একটা মজার ব্যাপার আছে, 1কে ইনফিনিটি দ্বারা ভাগ করলে ফলাফল কি হবে, এটা জানার একটা বিষয় আছে। খেয়াল করেন 1কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন কত হবে 0.5, 1কে যদি আপনি 10 দ্বারা ভাগ করেন সম্ভবত, বা 5 দ্বারা যদি ভাগ করেন, আচ্ছা 10 দ্বারাই ভাগ করলাম, তাহলে 0.01, এরকম সম্ভবত একটা ফলাফল আসবে, আমি জানি না। বাট একটা জিনিস খেয়াল করেন, সংখ্যা নিচে যত বাড়তেছে এই অনুপাতের মানটা তত কিন্তু কমতেছে, অর্থাৎ সংখ্যা এদিকে বাড়তেছে, 2-এর থেকে 10 হচ্ছে, এটা কিন্তু ডাউন হচ্ছে, নিচে নেমে যাচ্ছে, কমতেছে। তার মানে আমার ইনফিনিটি মানে কি, এত বড় একটা নাম্বারের মতো কল্পনা করা যায়, যেটা আমরা কল্পনার বাইরে একটা নাম্বার, এটাই তো ইনফিনিটি। তাহলে ইনফিনিটি হলে সেই ইনফিনিটিটা যত বাড়তেছে, মানে নিচে তো 2 থেকে 10, 10 থেকে 1 কোটি, 1 কোটি থেকে 1 মানে মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, এইভাবে যে খুবই ইনফিনিটির কাছাকাছি চলে যাচ্ছে। তার মানে যখন 1কে আপনি এরকম অসংখ্য সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন, তখন ফলাফল 0.00000 কত মানে
জিরোর খুবই কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু। ফলে 1কে ইনফিনিটি দ্বারা ভাগ করা মানে এটাকে সায়েন্টিস্টরা, গণিতবিদরা শূন্য হিসাবেই বিবেচনা করেছে। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে শুধু আমার থাকে এই এতটুকু ফলাফল, gm ইন্টু -1/r। তাহলে সেই মাইনাসটা সামনে আসলো, আর gmটা তো থাকলোই, নিচে কি আছে, আর আছে। এই যে 1 নং সমীকরণটা, এটা হচ্ছে বিন্দু ভরের জন্য বিভবের রাশিমালা। এটাই নির্ণয় বিভব, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে মহাকর্ষীয় বিভবের মান অসীমে সর্বাধিক এবং অসীম হতে ক্ষেত্রের যত কাছে আসবে যেতে থাকবে বিভবের মান ততই কমতে থাকবে, অর্থাৎ ঋণাত্মক। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা আমরা করলাম, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালাটা নির্ণয় করা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে মহাকর্ষীয় বিভবের জন্য মানে বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালাটা নির্ণয় করো, তাহলে আপনারা এইটা অ্যান্সার সম্পূর্ণ দিয়ে দিবেন। অথবা এরকম প্রশ্ন করতে পারে যে দেখাও যে v equals to minus gm/r, যেখানে প্রতীকগুলো কি করে প্রচলিত অর্থ বহন করে। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এইভাবেও দিতে পারে, অর্থাৎ গাণিতিক ফর্মটাও তুলে দিতে পারে, অথবা বিন্দু ভরের জন্য কি বলতে পারে, বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন করো, এটাও বলতে পারে। তো যাই হোক, আমি আশা করি যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে, এখন আপনারা এটা একদম সুন্দর মতো লিখে দিয়ে আসতে পারবেন। তাহলে আজকে এতটুকুই থাকলো, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।